হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আর লাউ যেহেতু আছে, আজকে আমি স্পেশালি লাউ চিংড়ি রেসিপি বানাবো। আর লাউ চিংড়ি রেসিপি বানাতে বানাতে কি আমার লাগবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর লাউ চিংড়ি বানাতে গেলে বেশ মানে কয়েকটা চিংড়ি মাছ নিলেই হবে, এতগুলো চিংড়ি মাছ একসাথে দেবো না। তো আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি, যেগুলো খুব একটা বড় বড় সাইজ আছে সেইগুলো আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। আর কিছু চিংড়ি মাছ আমি রেখে দেবো। আর সেই চিংড়ি মাছগুলোও কিন্তু আমি একদিন আপনাদেরকে আর একটা নিউ রেসিপি বানিয়ে শেয়ার করব। আর লাউটাও একটু এতটা লাউটাও আমি দেবো না। আর এই কটা চিংড়ি মাছ আমি নিয়ে নিলাম, আর এই অল্প চিংড়ি মাছ আমি রেখে দিলাম। চিংড়ি মাছ এমনই একটা জিনিস যে তরকারিতে বা যে কিছু সবজিতেই দিই না কেন, মানে সেটা একদম জমে কি বলবো, একটা খুব সুন্দর হয়ে যাবে। আপনারা সকলেই জানেন চিংড়ি মাছ খুবই টেস্টি মাছ একটা। আর এখানে প্যাকেটটা যেহেতু শপিং মল থেকে কিনে এনেছিলাম আর খুলে ফেলেছি, আর এই প্যাকেটটা সেই হিসেবে একটা এক্সট্রা কিনে রেখে দিয়েছি, যেন যখন মাছ টাছ বা কোনো সবজি টবজি এইভাবে প্যাকেটে করে জড়িয়ে আবার ডিপের মধ্যে রেখে দিই। আর সেই হিসেবে এখন দেখতেই পাচ্ছেন প্যাকেটটা কেটে নিচ্ছি, রোলিং থেকে প্যাকেটটা কেটে মাছটাকে ভালো করে কভার করে নিচ্ছি। কভার করে নিয়ে মাছটাকে এইভাবে ডিপের মধ্যে ভরে দেব। আর নর্মালের মধ্যে রাখলে তো মাছটা খারাপ হয়ে যেতে পারে, সেই হিসেবে ডিপ ফ্রিজের মধ্যে রাখবো। আর এই রকম প্যাকিং করে নিলাম। আর এর মধ্যে এখনও 7টা কি 8টা পিস আছে, আর এই 7-8 পিস দিয়েই আমার হয়ে যাবে। আর এখানে আমি 8টা কি 9টা পিস নিয়ে নিয়েছি। এই 8-9টা পিস দিয়েই কিন্তু আমার চিংড়ি মাছ লাউ চিংড়ি হয়ে যাবে। এখন প্রথমে আমি কি করব, লাউটা ভালো করে সুন্দর করে কেটে নেব। আর লাউটা ছিল অনেকটাই বড়। আর এই দেখুন লাউটাকে আমি কেটে নিচ্ছি। লাউটাকে আমি অনেক বড় ছিল বলে সেই হিসেবে 3টে ভাগ করে নিলাম, আর 1 ভাগ রেখে দিলাম। আর এই 2 ভাগ লাউ নিয়ে আমি এখন রান্না করব। আর চলুন এবার লাউটা আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিই। অনেকে আছেন দেখেছি লাউয়ের খোসা না ছাড়িয়ে খোলা শুদ্ধ দিয়ে দেয়, সে কোনো কচি লাউয়ের ক্ষেত্রে ঠিক আছে, এটা কচি কি পাকা সেটা তো আমি বুঝতেই পারছি না। আর এখন কাটার পরে দেখতে তো পাচ্ছি না যে একটাও দানা আছে লাউটার মধ্যে, দানা তো দেখতে পাচ্ছি না। আমার মনে হয় কচি হবে, যতক্ষণ না লাউটা চিরছি ততক্ষণ বোঝা যাচ্ছে না যে লাউটার কচি না পাকা। আর অনেক ক্ষেত্রে দেখা যায় বড় বড় যখন লাউ কেনা হয় তখন দেখা হয় যে অনেকটাই মানে দানা দানা থাকে। আর এই লাউটা মনে হচ্ছে দানা হবে না, দেখে মনে হচ্ছে, এবার কী হয় জানা যাবে না। আর এখন আমি লাউটা এই 2 পিস 2 খাদি নিলাম। আর এরকম ভালোভাবে এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এরকম দুটোর খোসাই ছাড়িয়ে নেব। এবার লাউটা অনেক দিন হয়ে গেছে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম কিনে এনে, প্রায় 4-5 দিন হয়ে গেছে লাউটা কিনেছি। আবার চিন্তা করছিলাম লাউটা খারাপ হয়ে যাবে না, তো সেই হিসেবে মাথার মধ্যে আইডিয়া হলো লাউ চিংড়ি খেতে তো সকলেই ভালোবাসে, তো তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলি, দেরি না করে লাউ চিংড়ি। লাউ দিয়ে কিন্তু মুগের ডাল খেতে বেশ লাগে বন্ধুরা, জানেন তো। কিন্তু আজকে আমার ইচ্ছা করেছে যে আমি একটু লাউ চিংড়িই বানাবো। আর চলুন লাউ এর খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এবার এখানটা ভালো করে পরিষ্কার করে নেব, যেহেতু আমি লাউটা এখানে কুটবো সেই হিসেবে লাউটা আমি এখানে কুটবো বলে ভালো করে পরিষ্কার করে নেব। আর ভোরবেলার দিকে দাদার জন্যে রান্না, মানে দাদাকে শুধু রুটি আর একটু সবজি বানিয়ে দিয়েছিলাম, ওই করলা আর কুমড়ো ভাজি করে দিয়েছিলাম। আর দাদা সেটা নিয়েই কিন্তু চলে গেছে, কেননা রুটি আর করলা কুমড়ো ভাজি নিয়ে কেন গেছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। কেননা দাদার একটা ফ্রেন্ড আছে, ও নাকি বলেছে আজকে তোকে ভাত সবজি কিচ্ছু নিয়ে আসতে হবে না, তুই দুপুরের খালি জলখাবারটা নিয়ে আসবি, আর আমি না সকালের জলখাবারটা নিয়ে আসবি, আর আমি দুপুরে লাঞ্চটা তোকে আমার সাথে শেয়ার করব, আর তোকে কিছু নিয়ে আসতে হবে না। সেই হিসেবে দুপুরে লাঞ্চটা নিয়ে যায়নি আজকে, খালি সকালে যে জলখাবারটা খাবে রুটি আর কুমড়ো ভাজি ওটাই নিয়ে গেছে। আর লাউগুলো প্রতিবারে আমি চৌকো চৌকো করে কাটি, এখন কিন্তু লাউগুলো ঠিক আলুর ছেঁচকি যেমন কাটে সেই হিসেবে আলুর ছেঁচকির মতো সরু সরু করে লাউগুলো কেটে নিয়েছি। আর বেলাটা অনেকটাই হয়ে গেছে, এখন প্রায় 11টা বেজে গেছে। আর রেশমিরও খুব খিদে পেয়েছে। এবার লাউয়ের মধ্যে একটা আলু দেবো বলে আলুটাও দেখতে পাচ্ছেন ছাড়িয়ে নিচ্ছি, আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর অনেকটা দেরি হয়ে গেছে, আর ডুমো ডুমো করে লাউ কাটলে সে সিদ্ধ হতে অনেক টাইম লাগে, একে তো টাটকা না বাসি লাউটা 4 দিনের, সেই হিসেবে আর এরকম সরু সরু করে কেটে নিলাম যাতে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আলুটাও কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে এখানে খোসাগুলো পরিষ্কার করে নেব। আমি জানেন তো বন্ধুরা যে কোনো সবজি কাটি না কেন খোসাগুলো একবারেই মানে
একসাথে ফেলি না, একটা করে করি আর একবার করে ফেলে দিয়ে আসি। আর এইখানে দেখুন আলু কাটছি, আলু কাটতে কাটতে এই যে এত বড় ছুরিটা ধারটা যে এতটা কমে গেছে কি বেড়ে গেছে আমি বুঝতে পারছি না। আমার এত বড় ছুরি দেখলেই আমার খুব ভয় পায় আনাজ কাটতে, জানেন তো। আর এখন আমি সবজিটা আলুটা কেটে নিচ্ছি। আলুটাও বেশ সরু সরু করে কেটে নিলাম, আলুর ছেঁচকি করে যেমন, যাতে তাড়াতাড়ি করে রেশমিকে আমি ভাতটা দিতে পারি দুপুরে। আর রেশমি বলছে মামি কখন হবে, অনেক দেরি হয়ে যাবে, 11টা বেজে গেল। আমি বলছি কিচ্ছু দেরি হবে না, 12টা বাজার আগেই আমি তোমাকে খেতে দিয়ে দেবো আজকে। আর চলুন বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিনের এই রেসিপিগুলো। আপনাদের কেমন লাগছে আমি কিন্তু একটা কমেন্ট পাচ্ছি, আর কিন্তু কমেন্ট পাচ্ছি না। আপনারা কমেন্ট করে অবশ্যই বলুন যে আমার রেসিপিগুলো আপনাদের কি ভালো লাগছে না ভালো লাগছে। আর এই আলু কাটা হয়ে যাওয়ার পরে একটুখানি পেঁয়াজ, একটুখানি টমেটো আর একটু ক্যাপসিকাম সকালে এগুলো ভাজির সাথে দিয়েছিলাম, আর একটু একটু আছে, এগুলো একটু একটু কেটে নিলাম যে এগুলোও আমি লাউ চিংড়ির মধ্যে দিয়ে দেব। এখন আমার যেটা কাজ হচ্ছে, এখনও কিন্তু চিংড়ি মাছগুলো বাছা কমপ্লিট হয়নি। এখনও এগুলো করে নেওয়ার পরে একটু আদা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদেরকে আগেই বলেছি যে ভোরবেলা যেহেতু আমাকে সব কিছু রান্না করতে হয়। এখন রোজা মাস, আপনারা সকলেই জানেন এখন রোজা মাসের সময়। এখন দাদা একটু সকালে মানে খুব সকাল করে কাজে যাচ্ছে, একটু দেরি করে যাচ্ছে, এখন এই 8টা বাজলেই কাজে চলে যাচ্ছে সকালে। আর রোজা মাস এই কদিন আর আছে, শেষ হয়ে গেলেই কিন্তু তখন কিন্তু এবার সকাল 7টার সময় কাজে যাবে, আর আমাকে ভোরবেলা 5টা থেকে উঠে অন্ধকারের মধ্যে উঠে রান্না করতে হবে। আর এখন এখন আমি সকাল সকাল একটু উঠছি, মানে অনেক দেরি করে উঠছি, ভোরবেলা আর আমাকে উঠতে হচ্ছে না, একটু শান্তিও হচ্ছে যে অনেকক্ষণ ধরে ঘুমাতে পারছি। আর ভোরবেলা ওঠাটা আমার কাছে কোনো ম্যাটার নয়, কেননা উঠতে উঠতে এমনই অভ্যেস হয়ে গেছে আমার, কিন্তু এবার ভোরবেলা উঠতে ভালো লাগে। এবার যেহেতু গরমকাল চলে আসছে, আর সেই হিসেবে আমার খুবই ভালো লাগে। আর এখন এখানে দেখতে পাচ্ছেন আদাটা আমি একটা হামুলদিস্তি, এই যে ছোটো হামুলদিস্তি বলে এগুলোকে, এর মধ্যে করে থেঁতো করে নিচ্ছি। একবার কি হয়েছে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। একবার এরকম আদার মানে থেঁতো করতে করতে এই আদার রসটা আমার চোখের মধ্যে এসে পড়ে, আর সেই থেকে চোখ দিয়ে যে জল গড়াতে থাকে, তার জন্য আমাকে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে তবে চোখের জল পড়াটা বন্ধ হয়ে যায়। তাও এখানে ডাক্তার দেখায়নি, দুবাইয়ে ডাক্তার দেখায়নি, ইন্ডিয়াতে গিয়ে ডাক্তার দেখিয়েছি। প্রায় 1 সপ্তাহ আমি কষ্ট পেয়েছিলাম, আর সেই থেকে এরকম হাত চাপা দিয়ে দিয়ে আদা থেঁতো করি। আদা থেঁতো করতে গেলেই কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ভয় পাই যে আবার ছিটকে চোখের মধ্যে চলে আসবে না, তো এটাই ভাবি। আর আপনাদেরকে বলেছি যে আমার মশলা সব কিছু রেডি করা আছে, ভোরে উঠতে হয় যেহেতু, সব কিছু মশলা আমাকে গুঁড়িয়ে দাদাই কিন্তু স্টোর করে রেখে দিয়েছে ছোটো ছোটো বয়ানের মধ্যে। আর এখন জিরে, ধনে, মৌরি সব কিছু পেস্ট করে রেখে দিয়েছে। আর এখন এখানে যেটা আমি করছি, এখানে কড়াইয়ের মধ্যে সকালে যে ভাজিগুলো ভেজেছিলাম, কড়াটা আর পরিষ্কার করে ধুলাম না, চাপা দেওয়া ছিল কড়াটা। এখন একটু শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে এবার ক্যাপসিকাম আর একটু অল্প পেঁয়াজ দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে লাউয়ের কুচিগুলো দিয়ে দিলাম। লাউয়ের কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দেব। আর নুন দেওয়া মাত্রই কিন্তু এইতে মানে জল অনেক বেরোয় লাউ থেকে। আপনারা সকলেই জানেন লাউ রান্না করলে লাউয়ের মধ্যে থেকে অনেক জল বেরোয়। আর এখন আমি আলু দিয়ে দিলাম, কুচিয়ে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এটা ঢেকে দেব। এখন দেখতেই পাচ্ছেন আমি নুন দিয়ে দিয়েছি। লাউটা কিন্তু মানে এখন আর ভাজার কোনো প্রয়োজন হয় না, যতই আমি এটা এভাবে নাড়তে থাকবো আর লাউয়ের মধ্যে থেকে ততই কিন্তু জল বেরোতে থাকবে। সেই হিসেবে আমি এখন চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। আর আজকে লাউ চিংড়ি যেহেতু করছি, আর চিংড়ি মাছটা আপনাদের সাথে কিভাবে বাছছি করছি সেটা শেয়ার করব। আর এই দেখুন চিংড়ি মাছগুলো এখানে ঢেলে নিলাম, ঢেলে নেওয়ার পরে এখানে দেখুন কাঁচি নিয়েছি আর একটা কাঠের এই যে কাঠি নিয়েছি। আর এটা চিকেন কাবাব করার জন্য এই কাঠিগুলো কিনে নিয়েছিলাম, কিন্তু একটা কাঠি কিন্তু আমি কিচেনে রেখে দিয়েছি, কেননা চিংড়ি মাছ বাছার সময় এই কাঠিটা আমার কিন্তু খুব খুব কাজে লাগে। আর চিংড়ি মাছ খেতে তো রেশমি আমি খুব ভালোবাসি, আর দাদাও খুব ভালোবাসে। আর এই দেখুন চিংড়ি মাছ এখন কাটছি, আর চিংড়ি মাছ কাটতে কাটতে
আপনাদের সাথে অনেক অনেক গল্প করব আজকে। আর এই দেখুন চিংড়ি মাছের যে মাথার মধ্যে যে একটা নোংরা আছে, চিংড়ি মাছের যে সিটটার মধ্যে যে একটা নোংরা আছে, সেগুলো কিভাবে বার করতে হয় সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা প্রত্যেকেই এভাবে চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে খাবেন, নাহলে কিন্তু যার যেমন লাগে, আমার তো একদম ভালো লাগে না, আর রেশমি দাদাও কিন্তু খেতে চায় না। আর এই দেখুন মাথার মধ্যে একটা যে নোংরা ছিল ওটা পরিষ্কার করে দিলাম। এবার লেজের সাইড দিয়ে ওই কাঠিটা গেঁথে, আর এই দেখুন কত বড় দেখুন একটা নোংরা। আর এই নোংরাগুলো কিন্তু অনেকে অজান্তে কিন্তু রান্না করে খেয়ে ফেলে, কিন্তু এগুলো খাওয়া একদমই উচিত নয়। এই নোংরাগুলো থেকে পরিষ্কার করে আমাদের দূরে থাকাই দরকার। সেই হিসেবে এই চিংড়ি মাছ বাছাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই চিংড়ি মাছ বাছাটা যে আপনাদের সাথে শেয়ার করছি, সেটা কেমন লাগছে, একটা নতুন কিছু আপনাদেরকে শেখাতে পেরে আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর এই দেখুন চিংড়ি মাছটা এইভাবে, প্রত্যেকটা চিংড়ি মাছ কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নেব। আর যাই হোক, চিংড়ি মাছগুলো তো এখন পরিষ্কার করছি। আর ওখানে কিন্তু লাউটা লো ফ্লেমে দিয়ে দিচ্ছি গ্যাসটা, আর লো ফ্লেমে দিয়ে আর ততক্ষণ লাউটা ওখানে সেদ্ধ হবে। আর একটা কথা চিংড়ি মাছ ভাজতে ভাজতে মনে পড়ে গেল, চিংড়ি মাছ মানেই কিন্তু জানেন তো বন্ধুরা নারকেলের দুধ। নারকেলের দুধ তো অবশ্যই আপনারা জানেন, নারকেলটা পেস্ট করে, নারকেলটা চিপে যে দুধটা বেরোয়, ওই দুধটা যদি এই লাউ চিংড়ির মধ্যে দেওয়া হয়, সেটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আর আজকে কিন্তু নারকেল নিয়ে আসা নেই। নারকেলটা সবসময় ফ্রিজের মধ্যে এনে রেখে দিলে না, নারকেলটা একটু গন্ধ হয়ে যায়, খারাপ হয়ে যায়, বেশি দিন থাকে না। আর আজকে হঠাৎ করে বানাবো বলে ঠিক করলাম যে এই চিংড়ি, লাউ চিংড়ি। আর শুধু চিংড়ি মাছের কারি করলেও কিন্তু নারকেলের দুধটা না দিলে কিন্তু হয় না, দিতেই হবে চিংড়ি মাছের কারি করলে। আর এখন লাউ চিংড়ি যেহেতু বানাবো, একটাই না দিলেও হবে। আপনারা অবশ্যই নারকেলের দুধ যদি একটু চিংড়ি মাছ আর লাউ খেতে দেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে আর টেস্টি হবে, খুব সুন্দর খেতে হবে। আর চিংড়ি মাছ আপনাদেরকে আগেই বললাম, যে কোনো সবজিতে দিলেই কিন্তু সবজি মজে যায়, সেটা কোনো ব্যাপার নয়। চলুন বন্ধুরা, অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে। আর এখানে এখন আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই নুন হলুদ মাখাতে মাখাতে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলতে ইচ্ছা করছে, যে জানেন বন্ধুরা, আজকে থেকে না আমার খুব জ্বর আর খুব শরীর খারাপ। আপনাদের সাথে কথা বলছি, আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? আমার কিন্তু প্রচণ্ড জ্বর হয়েছে। আর এখন এডিট করতেও মানে আমার খুব কষ্ট হচ্ছে ভিডিওটা। আর এই দেখুন বন্ধুরা, লাউ আর আলু গলে পুরো একদম কি বলবো, খুব সুন্দরভাবে গলে গেছে। আর এমনি সময় যখন ডুমো ডুমো করে লাউ কাটা হয়, তখন প্রেসারের মধ্যে বয়েল করে নিই। কিন্তু কড়াইয়ের মধ্যে একটা রান্না করা আর প্রেসারের মধ্যে একটা রান্না করা কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। কড়াইয়ের মধ্যে করে যে কোনো জিনিস অনেকক্ষণ ধরে রান্না করলে না, তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। আর প্রেসারের করে করলে কিন্তু তাড়াতাড়ি হয়, কিন্তু খেতে কিন্তু অতটা টেস্টটা কিন্তু দ্বিগুণ পাওয়া যায় না। যাই হোক, লাউটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এবার কড়াইয়ের মধ্যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খড়ো খড়ো করে ভেজে নেব। খুব একটা খড়ো খড়ো করে ভাজবো না, মানে মোটামুটি একটা ভাজবো, কেননা এবার এখানে মশলাটা নিয়ে নেব। এই বাটির মধ্যে মশলাটা নিয়ে নেব। এখানে নিয়ে নেব পরিমাণ মতো ধনে গুঁড়ো, এবার নেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর নেব একটু রেড চিলি পাউডার নেব। খুব একটা ঝাল দেব না, কারণ ঝাল খেতে একদমই ভালোবাসি না। সত্যি বলছি, ছোটোবেলা থেকে ঝাল জিনিসটা খেতে একদমই ভালো লাগে না। তা বলে ফুচকার মধ্যে নয়, ফুচকাতে ঝাল না হলে আবার চলবে না। সব কিছুতে ঝাল খাই না, কিন্তু ফুচকাতে আমি খুব সুন্দর ঝাল খাই বন্ধুরা, জানেন তো। যাই হোক, এইখানে এবার মশলাটা ভালো করে গুলে নিলাম। গুলে নেওয়ার পরে এখানে এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর এই চিংড়ি মাছের মধ্যেই আজকে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিছু টমেটম কুচি ছিল, টমেটম কুচিটাও দিয়ে দিলাম। আর খুব অল্প মশলার মধ্যে আজকে আমি রান্নাটা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চিংড়ি মাছটাকে ভালো করে এইভাবে কষিয়ে নিলাম। অনেকে কি করেন, যে লাউটা ভালো করে কষিয়ে, মশলা কষিয়ে লাউটা দিয়ে চিংড়ি মাছটা অনেক পরে নামাবার আগে দেন, কিন্তু সেটা কিন্তু করা যায়, কিন্তু সেটার থেকে এইভাবে কিন্তু লাউ চিংড়ি করলে তার টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়। কেননা চিংড়ি মাছ যত ফুটে ফুটে ঝোলের সাথে বা লাউয়ের সাথে মিশবে, ততই কিন্তু টেস্টটা বেড়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, এবার লাউটা দিয়ে দিলাম।
লাউটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই দেখুন কত সুন্দর লাগছে, লাউ চিংড়ি আলু মিলে মিশে একাকার হয়ে গেছে বন্ধুরা। ওহ, দেখেই যেন মনে হচ্ছে খাই খাই এরকম মনে হচ্ছে। আর এখন এটাকে ফুটতে দেব প্রায় 15 থেকে 20 মিনিট, এটাকে ভালো করে বয়েল করব, তারপর আবার আপনাদের সামনে ফিরে আসবো। আর চলুন বন্ধুরা, হয়ে গেছে 15 থেকে 20 মিনিট, ফুটে গেছে। আর এই দেখুন জলটাও অনেকটা কমে গেছে। খুব কিন্তু ঝোল ঝোল ভাব করব না, এরকম গায়ে গায়ে করব। আর খুব সুন্দর দেখতে লাগছে। চিংড়ি মাছটাও অনেকক্ষণ ধরে ফুটেছে, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর দারুণ হবে। আর আমি এখন দেখে নিচ্ছি লাউ সিদ্ধ হয়েছে। আর দেখার কোনো প্রয়োজন নেই, দেখেই বোঝা যাচ্ছে দূর থেকে যে লাউ সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার লাস্টে কিন্তু আমি এখানে একটু মৌরির গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে একটু মৌরির গুঁড়ো দিলাম। দেওয়ার পরে এখানে একটু ধনেপাতা কুচি দিচ্ছি এখন। আর ধনেপাতা কুচিটা আমি লাস্টেই দিই। আর এই কাঁচা কাঁচা ধনেপাতাটা থাকলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খুব সুন্দর খেতেও লাগে। সেই হিসেবে ধনেপাতাটা লাস্টে দিলাম। দেওয়ার পরে রেডি হয়ে গেছে। আর চলুন বন্ধুরা, আজকে কিন্তু আমার লাউ চিংড়িটা রেডি হয়ে গেল। আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম, আর কেমন লাগছে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। আজকে কিন্তু রেশমি আপনাদেরকে টেস্ট করে বলবে যে আজকের লাউ চিংড়িটা কেমন হয়েছে। তো চলুন বন্ধুরা, দুপুর হয়ে গেল, লাঞ্চের টাইম হয়ে গেল, এবার কিন্তু রেশমি আপনাদেরকে শেয়ার করবে। আর খুবই গরম, দেখতেই পাচ্ছেন অনেক অনেক ধোঁয়া উঠছে। আর এই দেখুন রেশমিকে দিয়ে দিলাম সকালে যে ভাজিটা করেছিলাম, দাদাকে দিয়েছিলাম কুমড়ো করলা ভাজি, সেই ভাজিটা দিয়েছি। আর এইখানে লাউ চিংড়ি হয়েছে। আজকে কুমড়ো আর লাউ চিংড়ি। আর আমার তো যেন মনে হচ্ছে যে এই কুমড়ো আর এটা না হলেও হতো, শুধু লাউ চিংড়ি দিয়েই খাওয়া হয়ে যেত, যে এত সুন্দর একটা রেসিপি। চলুন এবার রেসিপি আপনাদেরকে খেয়ে দেখাবে। আর খুব গরম খাবারটা, আপনাদের সাথে শেয়ার করতেও পারছিল না যে এত গরম। আর এই দেখুন রেশমি খাচ্ছে, রেশমির মুখটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে লাউ চিংড়িটা কত সুন্দর হয়েছে। আর ও বলছে মামি খুব সুন্দর হয়েছে। আমি বলছি তাও তো আজকে নারকেলের দুধটা দিতে ভুলে গিয়েছিলাম সোনা। বলছে না, তাতেই খুব ভালো হয়েছে, হেপি হয়েছে খেতে। ঠিক আছে, চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রান্না দেখার জন্যে। তো চলুন বন্ধুরা, আজকের এখানেই ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নিউ ব্লগে দেখা হবে।